স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর প্রতি আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাই। 2023 সালের উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হচ্ছে পাকিস্তান বিভাজন ও পৃথক বাংলাদেশের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হওয়ায় আজ আমি তোমাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন ইতিহাসের কোন কোন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করি। তোমরা অনুরোধ করতে পারো আমাকে, আর সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। প্রথমেই আমরা আলোচনা করব যে প্রথম যে পয়েন্ট সে হচ্ছে তোমার পূর্ববঙ্গের প্রতি বঞ্চনা। তার আগে আমাদেরকে আলোচনা করতে হবে পাকিস্তানের পৃথক বাংলাদেশ উত্থানের কাহিনী। 1947 খ্রিস্টাব্দে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়। মুসলিম অধ্যুষিত ভারতবর্ষের বেশ কিছুটা অংশ পাকিস্তান এবং হিন্দু অধ্যুষিত অংশ ভারতবর্ষ নামে স্বাধীন রূপে দুটি রাষ্ট্র জন্মলাভ করে। এরপর ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের যে অংশ ছিল তা পশ্চিম পাকিস্তান, আর ভারতের পূর্ব অংশে পাকিস্তানের যে অংশ ছিল তা পূর্ব পাকিস্তান নামে পরিচিত। তো 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান গঠিত হয়। পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের অনেক ভৌগোলিকগত পার্থক্য ছিল, ভাষাগত পার্থক্য ছিল, যদিও ধর্মগত মিল ছিল কিন্তু ভাষাগত পার্থক্য ছিল, এবং উভয় পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক রীতিনীতি ঐতিহ্যও ছিল পৃথক। পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের বৃহত্তর পার্থক্য ছিল, এবং এই পার্থক্য 1947 সালের থেকে একটা বিভাজন রেখা তৈরি করে। 1947 সাল থেকেই পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান বিভিন্ন বঞ্চনা করে, বিভিন্নভাবে বঞ্চিত করে তাদেরকে, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান। কেননা পশ্চিম পাকিস্তানে ছিল সমগ্র পাকিস্তানের রাজনৈতিক কেন্দ্রবিন্দু, ফলে অতি সহজেই সমস্ত কিছু সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতে থাকে। এর ফলে পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া সিদ্ধান্তে পূর্ববঙ্গের সাধারণ বাঙালি বঞ্চিত হয়। এই উত্থানে বলবে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বঞ্চনা পূর্ব পাকিস্তানের বঞ্চনাতে জানাবে যে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বঞ্চনা, আর এই বঞ্চনা থেকেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। পূর্ব পাকিস্তানের প্রতি বঞ্চনা ফার্স্ট পয়েন্ট, যেটা প্রথম পয়েন্ট, পূর্ব পাকিস্তানের প্রতি বঞ্চনা। এখানে বলবে
যে পূর্ব পাকিস্তানের বাঙালির উপর পশ্চিম পাকিস্তানের তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেওয়া হয়। যেহেতু সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল পশ্চিম পাকিস্তান, তাই পশ্চিম পাকিস্তান থেকে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হতো, পাকিস্তানের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হতো পশ্চিম পাকিস্তান থেকে, এবং সেই পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ, রাষ্ট্রনৈতিক নেতৃবৃন্দ চাপিয়ে দিয়েছিল পূর্ববঙ্গের প্রতি তীব্র অর্থনৈতিক বৈষম্য, যে বৈষম্য সাধারণ বাঙালি সহজে মেনে নিতে পারেনি। আর এই বঞ্চনার শিকার ধীরে 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 সাধারণ বাঙালি কোণঠাসা হয়ে পড়ে বাঁচার তাগিদে তারা নতুন পথ খুঁজে নিতে ব্যস্ত হয়, যে কিভাবে এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাব, এই বঞ্চনা কিভাবে আমাদেরকে নতুন জীবন দেবে। এই যে চিন্তা হয়, পৃথক এক রাষ্ট্রের জন্ম হয় এই চিন্তা থেকে, তা হলো স্বাধীন বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তান তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেওয়া হয়, আর সেই বৈষম্য ধীরে ধীরে গ্রাস করে ফেলে সমগ্র পূর্ব পাকিস্তানকে। পূর্ব পাকিস্তানের আয়তনে ছোট পশ্চিম পাকিস্তানের তুলনায়, কিন্তু জনসংখ্যার দিক থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বেশি ছিল। কেননা পূর্ব পাকিস্তান ছিল সুজলা সুফলা মণ্ডিত, প্রচুর ফসল উৎপাদন হতো, সমতল অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চল, উপকূলবর্তী অঞ্চল, প্রচুর ফসল উৎপাদন হতো। এর সঙ্গে ছিল সমতল ভূমি, ফলে সাধারণ মানুষের জীবনযাপন সবকিছু সুবিধা ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের খাদ্য উৎপাদন বেশি হতো, বস্ত্র উৎপাদন বেশি হতো, অর্থাৎ আয়ের বেশিরভাগ উৎস পূর্ব পাকিস্তান থেকেই ছিল। সমগ্র পাকিস্তানের আয়ের প্রধান উৎস ছিল পূর্ব পাকিস্তান, অথচ সেই সমগ্র আয়ের খুব কম অংশ পূর্ব পাকিস্তান ভাগ পেত। এখান থেকেই খাদ্য, বস্ত্র, অন্যান্য সামগ্রী উৎপাদিত হতো। কেননা এই অংশটি ছিল পাকিস্তানের প্রাণ। এই পূর্ব পাকিস্তান ছিল সমগ্র পাকিস্তানের প্রাণ ভোমরাটা ছিল পূর্ব পাকিস্তান। অথচ আয়ের প্রধান উৎস ছিল পূর্ব পাকিস্তান, অথচ তাদেরকেই বেশি বঞ্চিত করা হয়েছিল এই পাকিস্তান রাষ্ট্র কর্তৃক বঞ্চিত করা হয়েছিল। ফলে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল অন্য পথে। এরপর দেখো যে ভাষা আন্দোলন 2 নম্বরে বলবে। পূর্ব পাকিস্তানে 98.16% এবং উভয় পাকিস্তানের 56.40% মানুষ ছিলেন বাঙালি। এরা ছিলেন বাঙালি। ফলে হিসাবের দিক থেকে বিচার করলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত ছিল বাংলা, কিন্তু তা না করে তৎকালীন যিনি পাকিস্তানের প্রধান ছিলেন, শাসকের প্রধান, তিনি ঠিক স্থির সিদ্ধান্ত নেন যে সমগ্র পাকিস্তানের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানেও রাষ্ট্রভাষা হবে উর্দু। তারা ঘোষণা করে যে সংস্কৃত থেকে জন্ম, বাংলা ভাষা হচ্ছে হিন্দুদের ভাষা, বিদর্ভীদের ভাষা, কাফেরদের ভাষা, এই ভাষা মুসলিমরা ব্যবহার করতে পারে না। তাই সিদ্ধান্ত নেওয়াই হয় যে উর্দু হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, যেটা কিন্তু পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তারা এতদিন
তারা এতদিন মাতৃভাষা বাংলাকে সম্মান জানিয়েছে, মাতৃভাষা তাদের বাংলা, তারা বাংলা দিয়ে তাদের জীবনের শিক্ষা দীক্ষা নয় আচরণ জীবনের দৈনন্দিন জীবনের জীবনযাত্রা ব্যয় করে, জীবনযাত্রা কাটায় বা জীবনযাত্রা নির্বাহ করে। মদন মোহন তর্কালঙ্কারের সেই কবিতা তারা তাদের শিশু পাঠ শুরু করে, পাখি সব করে রব রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলি ফুটিল। এই কবিতার মধ্যে দিয়েই তারা সেই মাতৃভাষার জগতে প্রবেশ করে মায়ের ভাষা কেড়ে নেবে এই ক্ষমতা কারো নেই। বাংলাদেশের পূর্ব বাংলাদেশের বাঙালিরা কিন্তু এটা মেনে নিতে পারেনি। তারা তখন ঝাঁপিয়ে পড়ে এবং জিন্নার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কঠোর প্রতিবাদ জানায় এবং শেষে তারা কি করে 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি পাক সরকার কি হয়, যখন আন্দোলন করে পাক সরকারের গুলিতে সালাম বরকত জব্বর ও রফিকের মৃত্যু হয়। ফলে সমগ্র পাকিস্তান, পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবং মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। অনেক কবি লিখে পেলেন এই বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষার জয়গান, আর সেই গান প্রতি বাঙালির কণ্ঠে কণ্ঠে উচ্চারিত থাকে। পূর্ববঙ্গের আকাশ বাতাস মুখরিত হয় সেই গানে, সেই বাংলা ভাষার গানে, বাংলা ভাষার প্রাণে, বাংলা ভাষার টানে ঝাঁপিয়ে পড়ে লক্ষ লক্ষ বাঙালি। এরপর আমরা বলি যে ভাষা আন্দোলন। 3 নম্বর, সামরিক অশান্তি। পাকিস্তান এর সামরিক বাহিনীতে বাঙালিদের স্থান নেই বললেই চলে। তারা মনে করত সমগ্র পাকিস্তানের যে সামরিক প্রধান ছিলেন তৎকালীন, তিনি মনে করতেন বাঙালিরা ভীতু জাতি, এরা যুদ্ধ করতে পারে না, এরা যুদ্ধের সাহস নেই। তাই মাত্র 5% বাঙালিকে সশস্ত্র বাহিনীতে নিয়োজিত করা হয়েছিল, যেখানে সমগ্র পাকিস্তানের বেশিরভাগ মানুষ বসবাস করেন কিন্তু পূর্ববঙ্গে। আর সেই পূর্ববঙ্গ থেকে মাত্র 5% মানুষকে সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হয়। ফলে পূর্ববঙ্গের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং পাক ভারত যুদ্ধে পূর্ববঙ্গের বাঙালিরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। এরপর ছিল রাজনৈতিক অশান্তি। দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানে কুক্ষিগত ছিল। দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তানে কুক্ষিগত ছিল। পূর্ব পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন মোহাম্মদ আলী বগুড়া, এরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পূর্ববঙ্গ থেকে। তবুও তাদেরকে বিভিন্নভাবে পদচ্যুত করা হয়েছে। পূর্ব পাকিস্তানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী রূপে, কিন্তু তাদেরকে স্বীকার করা হয়নি। তাই বিভিন্ন ষড়যন্ত্রভাবে তাদেরকে পদচ্যুত করা হয়েছে, অন্যায়ভাবে, পরিকল্পিতভাবে। পূর্ববঙ্গের মানুষ মেনে নিতে পারে। এরপর 1970-এর সাইক্লোন। 1970 সালে পূর্ববঙ্গে প্রবল সাইক্লোন দেখা দেয়, ইতিহাসে যাকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর সাইক্লোন। এই সাইক্লোনে 3 থেকে 5 লক্ষ বাঙালি নিহত হন। সাইক্লোনের দাপটে যারা বেঁচে ছিলেন তাদেরকে বাঁচানোর জন্য ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাঠানো হয়নি। ফলে বহু বাঙালি ওই ত্রাণের অভাবে, খাদ্যের অভাবে, পানীয় জলের অভাবে
তিল তিল করে মারা যান, এটাও কিন্তু বাঙালি মনে রেখেছিল এবং এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা সময়ের প্রহর মানে কি সময় গুনছিল কখন এর সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপর যে 6 নম্বর পয়েন্ট রয়েছে 1970-এর নির্বাচন। 1970 সালে পাকিস্তানে প্রথম প্রজাতান্ত্রিক নির্বাচন হয়। সেই নির্বাচনে পূর্ববঙ্গের 162 আসনের মধ্যে 160টি আসন জয়লাভ করে আওয়ামী লীগ দল। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ দল 162-র মধ্যে 160টি আসন জয়লাভ করে। 160টি আসন জয়লাভ করেও তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়নি। তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় এবং তাকে প্রধানমন্ত্রী রূপে স্বীকার করে নেওয়া হয়। ফলে তার মনে এবং তার রাজ্যের মনে বা পূর্ব পাকিস্তানের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভ স্বাধীন বাংলাদেশের জন্ম দেয়। এরপর রয়েছে যে 7 নম্বর পয়েন্ট, ঐতিহাসিক ভাষণ। শেখ মুজিবুর রহমানকে নির্বাচিত হয়েও তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হলো না। ষড়যন্ত্র করে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দরা ঘোষণা করল যে বাঙালিদের মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষমতা নেই, তাই বাঙালিদেরকে প্রধানমন্ত্রী স্বীকার করা যেতে পারে না এবং এরা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই তাদেরকে আর যাই হোক পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত করা যেতে পারে না। এর ফলে 1971 সালে ঐতিহাসিক ভাষণ দেন। ঐতিহাসিক ভাষণ পয়েন্টে বলবে, ঢাকার রেস কোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। তাদের লক্ষ লক্ষ বাঙালি জড়ো হন। তিনি ঘোষণা করেন যে দীর্ঘদিন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর যে বঞ্চনা চালিয়ে এসছে আর সহ্য করা যেতে পারে না, সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার। তাই তিনি বলেন, এবারের লড়াই স্বাধীনতার লড়াই, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার কাছে যা অস্ত্র আছে তাই তুলে ধরো এবং পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। আমাদেরকে স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে হবে। আমরা যদি স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে না পারি, আমাদের জন্ম বৃথা। আল্লাহ আমাদেরকে কোনদিনেই ক্ষমা করবেন না। তার এই ঐতিহাসিক ভাষণে লক্ষ লক্ষ বাঙালি ঘরে ঘরে দুর্গ করে তোলে, মা ছেলে মেয়ে যে যা পারে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই মুক্তি সংগ্রামে। এরপর রয়েছে 8 নম্বর পয়েন্ট, গণহত্যা। এটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত টিক্কা খানকে পূর্ববঙ্গের গভর্নর করে পাঠিয়ে দেওয়া হয়। এবং তিনি পূর্ববঙ্গের গভর্নর নির্বাচিত হয়েই সিদ্ধান্ত নেন এক গণহত্যার। তিনি মনে করেন 30 লক্ষ যদি বাঙালিকে হত্যা করা হয় তো এই বাঙালি পশ্চিম পাকিস্তানের হাত চাটবে। তাই করে যেমন সিদ্ধান্ত তেমন কাজ। টিকটাকের সিদ্ধান্তে সহজে পূর্ববঙ্গের মানুষের উপর রাতারাতি শুরু হয় আক্রমণ। সে আক্রমণে 30 লক্ষ বাঙালিকে হত্যা করা হয়, লক্ষ লক্ষ নারী ধর্ষিত হয়, আর তাদের নিষ্ঠুরতার হাত থেকে শিশু বৃদ্ধ বৃদ্ধা কেউই রেহাই পায়। পূর্ব পাকিস্তানের বাঙালির রক্তে পূর্ব পাকিস্তানের মাটি ভিজে যায়, তাদের অশ্রু জলে মাটি সিক্ত হয়ে ওঠে।
তারা ভেবে নেই আর নয়, এবার হয় বাঁচব নতুবা মুক্তির সংগ্রামের জন্য জীবনপণ বিসর্জন। এই লড়াই তারা চালিয়ে যেতেই থাকে। এরপর 8 নম্বর পয়েন্টে যা আমরা বলতে পারি, 8 নম্বর পয়েন্ট গণহত্যা, 9 নম্বর পয়েন্ট স্বাধীন বাংলাদেশের জন্ম। বাংলাদেশের এই মুক্তি সংগ্রামে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বিশ্ব নেত্রী বলা হয় যাকে, সেই ইন্দিরা গান্ধী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পূর্ববঙ্গের বহু নেতাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়। লক্ষ লক্ষ বাঙালি সেদিন ভারতবর্ষে আশ্রয় নেয়, আর ভারতবর্ষের সরকার অর্থ অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে তাদেরকে সাহায্য করে। ফলে সাঁড়াশি আক্রমণে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী কোণঠাসা হয়ে পড়ে। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে রাষ্ট্রতে চাপ দেওয়া হতে থাকে তার পরিকল্পনা দ্বারা। ফলে 1971 খ্রিস্টাব্দের 25শে মার্চ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা ভুল সিদ্ধান্তের দ্বারা তাকে গ্রেফতার করা হয়। আর যারা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন তারা একটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের একটা অস্থায়ী সরকার গঠন করেন। তাজউদ্দিন ইসলাম আরো অনেকেই ছিলেন। শেখ মুজিবুর রহমানকে সেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকার করে নেওয়া হয়, আর সেখান থেকে অস্থায়ী সরকার পরিচালনা করা হতে থাকে। শেষে যখন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী কোণঠাসা হয়ে যায়, 90,000 পাকিস্তানি সেনাবাহিনীকে যখন গ্রেপ্তার করা হয়, তখন পশ্চিম পাকিস্তানের সামরিক প্রধান বা পাকিস্তানের সামরিক প্রধানমন্ত্রী নিশ্চুপ হয়ে যায়। অবশেষে এ কে নিয়াজি, পাকিস্তানের যিনি সেনাপ্রধান ছিলেন, তিনি ভারতীয় সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন ঢাকার রেসকোর্স ময়দানে 1971 সালের 16ই ডিসেম্বর। আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এরপর উপসংহারে বলবে, তবু কিন্তু বাংলাদেশে শান্তি নেমে আসেনি। একদল পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী নিষ্ঠুর পরিকল্পনায় 1975 খ্রিস্টাব্দের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে আততায়ীরা হত্যা করে। শুরু হয় শাহবাগ কেন্দ্রিক এক আন্দোলন, আর অপরদিকে শুরু হয় রাজাকার বাহিনীর দ্বারা পরিচালিত, অর্থাৎ এক উগ্রপন্থী বা সাম্প্রদায়িক এক শক্তি, যা আজও কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু শাহবাগ আন্দোলনে বা শাহবাগের উত্তেজিত জনতা আজও কিন্তু সেই বিষাক্ত বিষবাষ্পকে রুদ্ধ করার জন্য এগিয়ে আছে। ঠিক আছে, এখন পর্যন্ত থাকুক। পরের ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।